হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গল্পের ঘর ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রাবণী। প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। ব্রেকআপের দীর্ঘ 2 মাস পর সেই মেয়েটির সাথে দেখা, যার সাথে গত 2 মাস আগেও রিলেশন ছিল। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, আর যার কথা বলছি অহনা। অহনা হলো বড়লোক বাপের একমাত্র মেয়ে। যখন রিলেশন শুরু করেছিলাম তখন এত কিছুতে খেয়াল দেইনি। তখন বুঝতে পারিনি এই মেয়েকে আমার কাছে দেবে না ওর ফ্যামিলির লোকেরা। যেই দিন থেকে এই কথাটা মাথায় এসেছে সেদিন থেকেই অহনার সাথে আমি অনিচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করা শুরু করে দিই। ও নিজেও বুঝতে পারছিল না হঠাৎ করে আমার মাঝে এত চেঞ্জ কোথায় থেকে আসলো। অহনা আমাকে প্রচণ্ড ভালোবাসতো, তবে ওর ভালোবাসা আমার ভয়ঙ্কর ইগনোরের কাছে কিছুই ছিল না। ইগনোর করার কারণ হলো, ও যদি আমার কাছে পালিয়ে আসে তবে ও ওর ফ্যামিলিকে হারাবে। আমি চাই না আপন মানুষগুলো ওর থেকে দূরে সরে যাক, শুধু আমার জন্য। তাই গত 2 মাস আগের কথা, ছলে ব্রেকআপ করেই চলে যাই। 2 মাস অন্য এক জায়গায় ছিলাম, সিমটাও চেঞ্জ করে ফেলেছি। আর আজ অহনার সাথে দেখা। অহনার সাথে ওর একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটার নাম ছিল আখি। আমাকে দেখতেই আখি বলে উঠল, ভাইয়া, আপনি এখানে? অহনা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। খুব করেই বুঝতে পারলাম অহনার চোখের কোণে পানি জমেছে। চোখের পলক ফেললেই হয়তো চোখ বেয়ে পানি পড়তে শুরু করবে। অবস্থা খারাপ, তাই তৎক্ষণাৎ পেছনে ফিরে কানে ফোন লাগিয়ে ফোনে কথা বলতে বলতে ওদের আড়ালে চলে যেতে থাকলাম। অথচ কারো ফোন কলই আসেনি আমার ফোনে। সে যাই হোক, কোনোভাবে সেখান থেকে চলে আসলাম। আমি মধ্যবিত্ত ঘরের সন্তান হলেও আমার ফ্যামিলির উচ্চ শিক্ষিত। আমার বাবা একজন সরকারি স্কুল টিচার। আমার কোনো ভাই বোন নেই। আমি আমার বাবার কাছে যখন যেটার আবদার করেছি পেয়ে গেছি। কিন্তু পাশের এলাকার একজন ছেলে ছিল, জিসান। তার নাম জিসান। জিসান নামের একটা ছেলে আমার ভয়ঙ্কর শত্রু। অহনার সাথে যখন আমার রিলেশন ছিল তখনও অহনার কাছে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলতো, কিন্তু অহনা ওর কথায় কান দেয়নি। বাট ব্রেকআপের পর থেকেই জিসান অহনার পিছু আবারও লাগতে শুরু করেছে। অহনা পাত্তা না দিলেও আমার প্রচণ্ড রাগ ওঠে। যাই হোক, বাসায় এসে ঘুম দিচ্ছিলাম, হঠাৎ বৃষ্টির মেঘ জমতে শুরু করলো আকাশে। ফোনের দিকে তাকিয়ে দেখি বিকেল 4টা বাজে। এই টাইমে অহনা কোচিং শেষ করে বাসায় আসার কথা। আগের কথা মনে পড়ে গেল। অহনাকে আগে প্রায় প্রতিদিনই কোচিং থেকে আমি অনেকটা রাস্তা এগিয়ে দিয়ে আসতাম। অনেক মিস করি সেই সময়টা। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ বৃষ্টি নামতে শুরু করে দেয়। আমি বাসা থেকে বেরিয়ে ছাতা নিয়ে সোজা অহনার কোচিংয়ের দিকে যেতে থাকলাম। আমি নিজেও জানি না কেন ওই দিকে যাচ্ছি। অহনা কি আজকে কোচিং সেন্টারে এসেছে নাকি তাও আসেনি। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, ছোট ছোট শিল পড়ছে, মাঝে মাঝে ঠান্ডা এক আবহাওয়া, বেশ ভালোই লাগছিল। হঠাৎ খেয়াল করলাম 3জন মেয়ে এক বাসার সামনে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি থেকে বাঁচতে আমি তাদের একটু কাছে যেতেই দেখতে পেলাম অহনা আর ওর 2টা ফ্রেন্ড। আমাকে দেখে আঁখি বলল, ভাইয়া, বৃষ্টি ভিজতে ভিজতে কই যাচ্ছেন? আপনাকে বৃষ্টিতে ভিজতে না করেছে একজন। আমি বললাম, কি না করেছে শুনি? নাম বললে মার খেতে হবে। ভালো। সো তোমরা এখানে কি করছো? আর বললেন না, কোচিং থেকে বের হয়ে এখানে আসার পর বৃষ্টিতে আটকে পড়ে গিয়েছি। কেন, তোমরা ছাতা নিয়ে আসোনি? না, আমরা দুজন আজ ছাতা নিয়ে আসতেই ভুলে গিয়েছি। কিন্তু অহনার ছাতা আছে, বাট এক ছাতায় দুজন যাওয়া যায়, 3জন গেলে ভিজে যাব, তাই এখানে দাঁড়িয়েছি। বৃষ্টি কমলে বাসায় যাব। মনে মনে ভাবলাম সুযোগ একটা পেয়েছি। অহনাকে বললাম, তোমার ছাতা ওদের 2জনকে দাও, আর তুমি আমার ছাতা নিয়ে আসো। আমার কথা শুনে অহনার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আজ অনেক কিউট লাগছে অহনাকে। ঠোঁটে হালকা লিপস্টিক, টানা টানা চোখ, আবার কাজল লাগানো। অহনার ওপর থেকে আমার নজর যেন সরাতেই পারছি না। অহনা আমার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ আঁখি হু করে হেসে দিল, বলল, কি ভাইয়া, আবারও প্রেমে পড়ে গেছেন নাকি? আরে না, কি যে বলো তুমি।
আমি তো উপকার করতে আসছি, বাট এমন কথা বললে চলে যাব। অহনা বলল, আখি, ওনাকে যেতে বল। ওনার থেকে উপকার নেওয়ার কোনো দরকার নেই। বৃষ্টি থেমে যাবে কিছুক্ষণ পর। শুনছেন ভাইয়া, আপনার কি বললো? আখি, বেশি হচ্ছে কিন্তু। উনি আমার কেউ না। কেউ না? তাহলে সারাক্ষণ ফারহান ফারহান করে আমার মাথা খাস কেন? ভালো লাগে না কিন্তু। এই তোমরা চুপ করবা? কি বললাম? অহনার ছাতা তোমরা দুজন নাও, আর অহনা তুমি আমার সাথে আসো। আমার কথা শেষ না হতেই আখি অহনার হাত থেকে ওর ছাতাটা নিয়ে অহনাকে আমার দিকে ঠেলে দিল। অহনা আর আমি এখন এক ছাতার নিচে। খালি রাস্তায় ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকালো, বিকট আওয়াজ হলো। তখনই অহনা আমাকে ঝাপটে ধরল। হয়তো অনেক ভয় পেয়েছে, তবে আমি নিজেকে সামলাতেই পারছি না। অনেক দিন পর অহনাকে এত কাছে পেয়েছি। পুরনো ভালোবাসা যেন মনের মধ্যে ঢেউ খেলছে। এরই মধ্যে আবারও আমাকে জড়িয়ে ধরল। মনে হয় না আজকে বাসায় গিয়ে ঠিক থাকতে পারবো। খুব মিস করব। 1 মিনিট হয়ে গেল অহনা আমাকে ছাড়ছেই না। আমি হালকা আওয়াজ দিলাম, তখনই হুড়মুড় করে আমাকে ছেড়ে দিয়ে নর্মাল হয়ে আবারও হাঁটতে শুরু করলো। অহনার চোখের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম কান্না করে ফেলছে। এখন কি করব? আমি আর কিচ্ছু বললাম না। বৃষ্টিটা থেমে গেল, তবে আকাশটা এখনও মেঘলা। অহনাকে বললাম, আচ্ছা তোমরা তাহলে যাও, আমি আসি। অহনা মাথা নেড়ে হ্যাঁ বলল, আর বলল মেসেজের রিপ্লাই দিতে। বাসায় এসে ফ্রেশ হয়ে সিগারেটের প্যাকেটটা নিয়ে ছাদে উঠলাম। ছাদে ওঠার পর সিগারেট জ্বালাতে জ্বালাতে ভাবলাম অহনাকে ইগনোর লিস্ট থেকে আবারও অ্যাড করি। এভাবে ইগনোর লিস্ট ঢুকলাম। ঢুকতেই তো আমি অবাক। এত মেসেজ ও কখন দিয়েছিল কে জানে, তবে একটু আগের মেসেজটা ছিল, কাল সকাল 10টায় কলেজের পাশের লেকের পাড়ে আসবা কিন্তু। আমি কিছু না ভেবে হ্যাঁ বলে দিলাম। আজ অহনাকে দেখার পর থেকেই মাথা নষ্ট হয়ে রয়েছে। আমি এটা আগেও শুনেছি, প্রেম করে ছেড়ে দেওয়ার পর এক্স নাকি আগের থেকে দ্বিগুণ সুন্দরী হয়ে যায়। আমার ফ্রেন্ডরাও এমন কথা বলতো, আমি হেসে উড়িয়ে দিতাম। বাট আজ নিজেই এই কথার সাক্ষী হলাম। রাতেও ঠিকঠাক ঘুম হলো না। খুব সকালে ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে পরিপাটি হতে লাগলাম। অহনার সাথে দেখা করতে যাব। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। লেকের পাড়ে যেয়ে দেখি অহনা তো ঠিকই এসেছে, সাথে করে জিসান ছেলেটা এসেছে। এই জিসানকেই আমি দেখতে পারি না, কারণ ও অহনাকে পছন্দ করে। আর সুযোগ খুঁজে কখন আমি অহনার সাথে যোগাযোগ বন্ধ করে দিই। তবে অহনা এখন জিসানকে ভালো ফ্রেন্ড ভাবে। আমি ওদের কাছে যেতেই জিসান বলে উঠল, বাহ, বেশ লাগছে তো তোমাকে। ভালো। রাতে কোনো ক্রিম মাখো মুখে? তুমি কি জানো কোথায় দাঁড়িয়ে আছো? মনে কি একটুকু ভয় নেই? উফ, আবার শুরু করছো। তুমি যদি এসব আলতোপালতো ছেলেকে সাথে নিয়ে ঘুরো, তাহলে আমার থেকে দূরেই থাকো। আরে আমি একা নাকি? এখানে আখি আছে, রিমি আছে। যেই থাকুক, আমার রাগ কিন্তু বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না। ভাব দেখে মরে যেতে ইচ্ছে হয়। এখন আর ঠিক থাকতে পারলাম না। দিলাম মুখের মধ্যে 10 থেকে 12টা ঘুষি। এত স্পিডে মেরেছি, কেউ বুঝে ওঠার আগেই সবাই অবাক হয়ে গেল। কি হলো এটা? জিসান অপমানিত হয়ে ঠোঁট কাটা রক্ত মুছতে মুছতে চলে গেল। অহনা বলল, এটা তুমি কি করলে? কোনো ভুল কিছু করিনি। আর তুমি আমার সাথে দেখা করতে চাইছো, তাও এইসব ছেলেকে নিয়ে আসছো। ওর সাথে মিশতে মানা করছি না। আরে বাবা, ও তো আমাদের সাথে ভালো ব্যবহার করে, ভালো ফ্রেন্ড। আরে রাখ তোর ফ্রেন্ড। তোর ফ্রেন্ডের মায়েরে বাপ আমি গেলাম। বাকি জীবনে আমার আর দেখা পাবি না। বাইকে ওঠার পর হাঁকির সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, এটা ঠিক হচ্ছে না। তোমার ফ্রেন্ডকে বলো জিশানের সাথে দেখা করতে। আমাকে ডেকেছে কেন? বেশি হচ্ছে কিন্তু। জিসানকে আমি নিয়ে আসছি, ওরা একটা কাজ দিচ্ছি, ওইটা দিতে আসছিল। তখন আপনি আসছেন, আর আপনিও কেমন পাগল জিসানের সাথে আপনার তুলনা করছেন। আপনি জানেন না অহনা আপনাকে কত ভালোবাসে। কি আর করার। বাইক থেকে নেমে অহনার সামনে যেতেই ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ও হয়তো ভাবছে এখন ওর সাথেও খারাপ আচরণ করব, কিন্তু না, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। অহনাকে শুধু বললাম, জিশানের সাথে যেন তোমাকে আর না দেখি। অহনা মাথা নেড়ে হ্যাঁ বলল। আচ্ছা চলো ঘুরে আসি। অহনা চুপচাপ আমার পেছনে বসলো। আখিকে বললাম,
তোমরা তাহলে ঘুরতে থাকো, অহনাকে আমি বাসায় নামিয়ে দেব। ওকে ভাইয়া। অহনাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। রাস্তায় অহনা আমাকে ভীত গলায় বলল, জিসানকে যে তুমি মারলে, ও যদি তোমার কিছু করে, ছেলেটা মোটেও সুবিধার না। আমার চিন্তা করলে বা আমার কথা ভাবলে জিসান আজ তোমার সাথে থাকতো না। সরি, আমি বুঝতে পারিনি। বাদ দাও, আর এসব চিন্তা বাদ দাও। জিসান বেশি বুঝলে গুম করে দেব। অহনা আর একটা কথা বলল না। রাস্তার মোড়ে ফুচকার দোকান। অহনা সেই দিকে তাকিয়ে রইল। আমাকে কিছু বলার সাহস পেল না। আসলে হয়েছে কি, আমার হলো ছ্যাঁচড়া রোগ। হুটহাট করে রাগ ওঠে আর হুট করেই চলে যায়। ফুচকার দোকানের দিকে তাকিয়ে থাকতে দেখে বাইক থামিয়ে বললাম, চলো ফুচকা খাবো। কিন্তু তুমি তো ফুচকা খাও না। আবারও বেশি কথা। খাই না তো কি হয়েছে, আজ খাবো। এখন অহনা হেসে ফেলল। কি ব্যাপার, হাসলে কেন? কিছু না, এমনি। ওর জন্য ওখানে দাঁড়িয়েছি, এটাও বুঝে গিয়েছে। যাই হোক, অহনার হাত ধরে রাস্তার ওপাশে দোকানে নিয়ে গেলাম। দোকানে ফুচকা রেডি করে অহনার হাতে দিল। অহনা ফুচকা হাতে আমার দিকে আসছে। যে ভয়টা পাচ্ছিলাম ওটাই হবে নাকি? আমি বাইরের জিনিস খাই না, আর এসব ফুচকা তো একদমই খাই না। কোন মুখে যে বলেছিলাম আজ আমি খাবো, দূর দূর, আর ভাল লাগে না। এই নাও, হা করো তো। কিছুই করার নেই। অহনার হাত থেকে ফুচকা খাওয়ার পর জগৎটাই হয়তো উল্টে গেল। দোকানি মামাকে আরও এক প্লেট কড়া টক দিয়ে বানাতে বললাম। আহ, কি মজা! আমি তো ভাবছি এগুলো হওয়াই মিটমাট, এর মতো মুখে দিলেই ফুরিয়ে যায়। যাই হোক, অহনা আর আমি জুটিয়ে ফুচকা খাচ্ছি। অহনা আমার খাওয়ার ভঙ্গি দেখে মুচকি মুচকি হাসছে। সেদিকে আমার কোনো খেয়ালে নেই। হঠাৎ করেই চোখের পলকে আকাশটা পুরো মেঘে ঢেকে গেল। অহনা ভয়ে আমার পাশে এসে পড়ল। এমন সময় ঘটল আরেক বিপদ। এটা এমন সময় আমি কখনো আশা করছিলাম না, এমনকি স্বপ্নেও ভাবিনি এমন বিপদে পড়ব। আজকে বৃষ্টির ভাব দেখে স্কুল আগেই ছুটি দিয়ে দিয়েছে, তাই আব্বু বাসায় আসতেছিল। বৃষ্টির কারণে আমাদের ফুচকার ছোট দোকানটাতে ঢুকে পড়লাম। এদিকে অহনা ঝড় বৃষ্টির আওয়াজ শুনে ভয়ে আমার হাত চেপে ধরে অন্যদিকে তাকিয়ে রয়েছে। আব্বু আমার দিকে তাকাতেই অহনার হাত ধপাস করে ছেড়ে দিলাম। অহনা রাগী চোখে আমার দিকে তাকালো। আমার ভীত মুখ দেখে ও বলল, কি হয়েছে? আমি কথা বলতে পারলাম না দেখে চুপ করে রইলাম। এদিকে আব্বু মোটা চশমার খুলে আমার দিকে তাকিয়ে রয়েছে। চিন্তায় ঠান্ডা বাতাসও ঘেমে গিয়েছি। অহনার কানে কানে বললাম, সামনে আব্বু। অহনা উকি মেরে আব্বুকে দেখেই চমকে উঠল। দুজনেই ভয়ানক বিপদে পড়ে গিয়েছি। এদিকে ঝড় বৃষ্টি, আর বড় সমস্যা হলো ফুচকার দোকানটা একদম ছোট। ভালোভাবে দোকানি সহ 4 থেকে 5 জন বৃষ্টি থেকে সেফ থাকতে পারবে। আব্বু ছিল আমার দুজন পরে। অহনা হঠাৎ করেই ভীতু মোড় থেকে ফানি মোড়ে চলে গেল। বুঝতে পারলাম না। অহনা এখন আমাকে রাগাতে বলতেছে ওকে কিস করতে। এই প্যারা কি এখন নেওয়া সম্ভব? রাগের মাথায় আস্তে করে বলে ফেললাম, তোমার সাথে ব্রেকআপ হয়েছে, আর এখন রিলেশন ঠিক করিনি, সো তুমি আমার এক্স। ওলে বাবু আমার, তাই নাকি? কিস করবা নাকি আমি আঙ্কেলকে বলে দেব তুমি আমাকে প্রচুর ইগনোর করো? আরে বাবা, আস্তে কথা বলো, শুনে ফেলবে। আর আব্বু এসব পছন্দ করে না। তুমি ইগনোরের কথা বললে একদম মেরে ফেলবে দুজনকেই। অহনা আমার ভীতময় চেহারা দেখে হাত দিয়ে মুখ আটকে একটু হাসলো। এরপর চুপচাপ দাঁড়িয়ে রইল। কি যে এক বিপদে পড়ে গেলাম, বাসায় গিয়ে বুঝবো কপালে দুঃখ আছে। আল্লাহর কি রহমত, বৃষ্টি থেমে গেল। হালকা বৃষ্টিতে যেন আকাশ ফেটে রোদ্দুরের ঝলক। বৃষ্টি কমতেই আব্বু গাড়ি নিয়ে বাসায় চলে গেল। সতেজে একটা নিঃশ্বাস ফেললাম আর অহনাকে ধপাস করে জড়িয়ে ধরলাম। অহনা ফিসফিস করে বলল, আরে কি করছো, ছাড়ো। তোমার আব্বু চলে গেছে, এখন কিস করতে আসছো কেন? কিস করতে জড়িয়ে ধরেছি এটা তুমি বুঝলে কিভাবে? অহনা আর কথা বলল না। ফুচকাওয়ালাকে অন্যদিকে তাকাতে বলল। অহনা গালে ছোট ছোট কামড় বসাতে লাগলো। অহনা চোখ বুজে ফেলল। তখন অহনার 2 ঠোঁট আমার ঠোঁটে অবদ্ধ করা। এভাবে কতক্ষণ অবদ্ধি করে রেখেছি তা জানি না, তবে অহনা ওর হাত দিয়ে আমার পিঠে ঝাপটা দিতেই ছেড়ে দিলাম। অহনা লজ্জায় মাথা নিচু করে রইল। বললাম, চলো
বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি চিন্তা করতেছি বাসায় জবাবটা কি দেব। অহনা বাইকে উঠতে উঠতে বলল, বলবা তোমার ছেলের এক্স। যে কাহিনী করেছো তাতে আব্বু মনে মনে ভেবে নিয়েছে তার ছেলে তাদের না জানিয়েই বিয়ে করে ফেলেছে। কি যে বলো না, আমার কিন্তু লজ্জা লাগতেছে। দীর্ঘ এক শ্বাস নিয়ে ভাবলাম, এই প্যারাময় এক্স বা জিএফ যেন কারো না হয়, আর এটাকে নিয়েই হয়তো আমাকে সারা জীবন কাটাতে হবে। আমি মরছি আমার জ্বালায়, আর এইদিকে মহারানীর নাকি লজ্জা লাগছে। যাক, কিচ্ছু বললাম না। ওদের বাসা থেকে একটু আগেই নামিয়ে দিলাম। অহনা বাইক থেকে আমার কপালে একটা কিস করে চলে গেল। আমিও চলে এলাম বাসায়। বাসায় ঢুকতেই আম্মু খাবার খেতে ডাকলো। আব্বু দেখি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, তাই আম্মুকে দূর থেকেই বললাম, আসতেছি, একটু ওয়েট করো। আম্মু ভয়ানক কণ্ঠে বলল, কি? আমি ওয়েট করব তোর জন্য? এখনই আয় বলছি। কি আর করার, সকাল থেকে বাহিরেই, বাসায় তো আজকে খাইনি, এর জন্য হয়তো রেগে আছে। তাই চুপচাপ টেবিলে বসলাম। খাবার বাড়তে বাড়তে আম্মু বলল, মেয়েটা কে? আমি বোকা হয়ে গেলাম। আব্বু হালকা কাশি দিয়ে এই কথাটা আমাকে বলতে না করলো। আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম, তবে আম্মু আব্বুর কাশির দিকে মন না দিয়ে আমাকে প্রশ্ন করেই ফেললো মেয়েটাকে। আমি কনফিডেন্স নিয়ে বললাম, কোন মেয়ে? একটু আগে যার সাথে ছিলি। ও ও ওটা ওটা আমার 15 দিনের ফ্রেন্ড। আগে আমার সাথে একসাথেই পড়তো। বৃষ্টির কারণে আমরা দুজন এক দোকানে আটকে পড়ে যাই। আব্বুও তো ছিল আমাদের সাথে। কি? আব্বু তুমি ছিলে না? ও ছিলাম। তখনই আম্মু আব্বুকে বলে উঠল, তুমিও না অযথা ছেলেকে সন্দেহ করো। আচ্ছা বাবা, খাওয়ার সময় এত কথা কিসের? আব্বুর এক ধমকে আম্মু ঠান্ডা হয়ে গেল। আমিও এই সুযোগে চুপচাপ খেয়ে নিলাম। খাওয়ার দাওয়ার শেষ করে সিগারেট নিয়ে ছাদে উঠলাম। সিগারেট খেতে খেতে ভাবলাম, অহনার সাথে আমি আবারও মিশতে শুরু করেছি। এটা কি ঠিক হচ্ছে? পরে যদি ওরে না পাই, কি যে এক বাজে অবস্থা হবে আমার ভাষায় প্রকাশ করা যাবে না। সব শেষে ভাবলাম, ভালো যখন বেসেছি তখন তো এত সহজে অহনাকে অন্য কাউকে হতে দিতে পারি না। যা করার করব, তবু অহনাকে চাই। মেয়েটা ভীষণ লক্ষ্মী। সব থেকে বড় কথা হলো, ও আমাকে মন থেকে ভালোবাসে, যেটা আমি জানি, তবে ওকে বুঝতে দিইনি। কারণ বেশি গুরুত্ব দিলে দূরত্ব বেড়ে যায়। এই সময় অহনার ফোন। হ্যালো, কি করো? কিছু না, এই তো ছাদে বসে আছি। তুমি? খাবার খেয়ে রুমে আসলাম। ও গুড। আর কাল সকাল 10টার দিকে আমার সাথে দেখা করতে পারবে? ওকে। আচ্ছা, এখন রাখছি, পরে কথা হবে, বাই। এই বলে ফোনটা রেখে দিয়ে ছাদে বসেই কিছুক্ষণ গান শুনলাম আর সিগারেট খেলাম। এভাবে 2-3 ঘন্টা কাটিয়ে দিলাম। কখন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে বুঝতেই পারিনি। তাই ভাবলাম, এই গুটগুটে অন্ধকারে ছাদে থাকাটা ঠিক হবে না, রুমে গিয়ে মুভি দেখব। এই ভেবে যখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম, ঠিক তখনই নিচ থেকে আম্মুর কান্না ফাড়া গলার চিৎকার চেঁচামেচি করে আমাকেই ডাকছে। আমি বোকা হয়ে গেলাম। এই তো সব ঠিকঠাক ছিল, আবার কি হলো? আমি দৌড়ে নিচে নামতে শুরু করলাম। আমি নিচে গিয়ে দেখি আব্বু বিছানাতে পড়ে রয়েছে অজ্ঞান অবস্থায়। আম্মুকে বললাম, চিন্তা করো না, আমি হাসপাতালের এক ফ্রেন্ডকে ফোন দিয়ে সব কিছু ঠিক করে বলে ওইদিকে সব ঠিক করতে বললাম। এরপর আব্বুকে রাতেই হাসপাতালে নিয়ে গেলাম। রাতের মধ্যেই তেমন ভালো কিছু শুনতে পাইনি। সারা রাত হাসপাতালেই ছিলাম আম্মুর সাথে। ভোরবেলায় এক ডক্টর এসে বলল, এই যাত্রায় বেঁচে গেলেন, ওনার জ্ঞান ফিরেছে, এখন চিন্তার আর কোনো কারণ নেই। আমি দীর্ঘ এক শ্বাস নিয়ে আম্মুকে বললাম, সব ঠিক হয়ে যাবে, তুমি থাকো, আমি বাইরে থেকে তোমার জন্য সকালের খাবার নিয়ে আসি। রাতেও কিছু খাওনি। হাসপাতাল থেকে বের হয়ে সকালে নাস্তা কিনলাম, তবে আমি যে খাবো এই মাইন্ডই আসতেছে না, তাই আমি নাস্তা করলাম না। হাসপাতালে গিয়ে আম্মুকে খাইয়ে দিলাম। ডক্টর এসে বলল, ওনাকে নিয়ে যেতে পারেন, কিন্তু সাবধানে, ওনাকে কোনো কিছুতেই টেনশন নিতে দিবেন না, আবার এমন সমস্যা হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আব্বুর কাছে গিয়ে দেখি বেড থেকে উঠে বসে আছে। এখন কি ভালো লাগতেছে? কেন, আমার কি হয়েছিল? কিছু না, চলো বাসায় যাব। সব শেষে আব্বুকে নিয়ে বাসায় আসলাম। ফোনটা বাসায় ছিল। ফোনটা হাতে নিতেই দেখি অহনা অনেকবার ফোন দিয়েছে। ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 11টার মতো বাজে। তখন আমার মনে পড়ল, আজ তো অহনার সাথে দেখা করার কথা ছিল। বাইক বের করলাম আর আম্মুকে বললাম, আমার বাইরে কাজ আছে,
তুমি আব্বুর সাথেই থেকো, আর কিছু ওষুধও কিনতে হবে, তো আমি আসি। এই বলে বাইক নিয়ে সোজা চলে গেলাম লেকের পাড়ে, কারণ ওখানেই দেখা করার কথা। অহনাকে খুঁজতে লাগলাম। হঠাৎ অহনাকে দেখতে পেলাম, কিন্তু অহনার সাথে ওই ছেলেটাকে দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। তাও আবার অহনার পাশেই বসে আছে, মনে হচ্ছে জমিয়ে আড্ডা দিতেছে। মেজাজটা এত গরম হলো ভাষায় প্রকাশ করতে পারলাম না। সারা রাত ঘুম নেই, রাতে খাইনি, ইভেন সকালেও খাইনি। এত ঝামেলা রেখে অহনার সাথে দেখা করতে আসছি, তাও যদি এমন কিছু দেখতে হয়। যাই হোক, কাছে যাই আগে, দেখি ছেলেটাকে। কাছে যেতেই অহনা হুড়মুড় করে উঠে বলল, আসছো? অহনার সাথে ছিল জিসান। জিসানকে দেখেই তো আমার মাথায় রক্ত উঠে গেল। ও এখানে কেন? আরে এখান দিয়ে যাচ্ছি, তাই সময় কাটাতে কথা বলছিলাম। এখান দিয়ে যাচ্ছিল না, ও তোমার পিছু পিছুই আসছে এখানে। দেখ ফারহান, সবসময় আমাকে অপমান করার ফল কিন্তু ভালো হবে না। রাগী চোখে অহনার দিকে তাকাতেই ভয়ে অহনার মুখ শুকিয়ে গেল। আমি আর একটা কথাও বললাম না। অহনাকে নিয়ে বাসায় নামিয়ে দিলাম আর বললাম, কয়দিন তোমার সব কিছু বন্ধ, সো বাসা থেকে যেন বাইরে বের হতে না দেখি। বাইরে যেতে হলে আগে আমার কাছে শুনবা। অহনা মাথা নেড়ে হ্যাঁ বলে বাসায় ঢুকে গেল। অহনা আমার রাগের ভাষা বুঝে বলেই চুপচাপ ছিল, কারণ এখন কথা বললে ভুল ধরবো তাই। এরপর ফার্মাসি থেকে বাবার ওষুধ নিয়ে বাসায় দিয়ে কিছু খাবো ভেবে আবারও বাইরে আসলাম, কারণ আম্মু হয়তো আজ রান্না করেনি, তাই বাইরেই খেতে হবে আজ। এইভাবে বাসা থেকে বের হয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, ঠিক তখন পেছন থেকে কে যেন ডাক দিল। পিছনে ফিরতেই আমার মুখে ঘুষি মেরে বসলো। কে মেরেছে এটা দেখার আগেই আরও 3 থেকে 4 জন এসে আমাকে হুড়ধুড় করে মারতে লাগলো। বুকের মধ্যে লাথি, পিঠে রড দিয়ে আঘাত, আরও অনেক কিছু দিয়ে মেরেছে। সব শেষে রাস্তার এক কোণে ফেলে রেখে সবাই চলে যায়। ওরা যাওয়ার আগেই কে একজন বলল, জিসান চল এবার কেটে পড়ি, লোকজন জমা হতে পারে। একে একে ওরা সবাই চলে গেল। গতকাল থেকে না খাওয়ার শরীরে এমনিতেই শক্তি নেই, এর মধ্যে আবার এসব। সত্যি আজকের দিনটার কথা কখনো ভুলবো না। জিসানকেও আমি ছেড়ে দেব না। ওরে এমন কষ্ট দিয়ে মারবো যে ওর লাশ দেখে মানুষ ভয়ে কাঁপবে। কিন্তু এখন কি করব, উঠতেই তো পারছি না। কোনোভাবে দাঁড়ালাম। কাছেই এক ফার্মাসি থেকে হালকা কিছু ট্রিটমেন্ট নিলাম। ফার্মাসি থেকে বের হচ্ছি, এমন সময় অহনা আমার সামনে হাজির। আমার এই অবস্থা দেখে ও কাঁদতে লাগলো। তুমি এখানে? অহনা কোনো কথা বলল না। একটা সিএনজি ডেকে আমাকে নিয়ে সোজা হাসপাতালে চলে গেল। হাসপাতাল থেকে আবারও কিছু ট্রিটমেন্ট নিলাম। এখন কিছুটা সুস্থ, তবে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। পকেটে হাত দিয়ে দেখি আমার মানিব্যাগটা নেই, হয়তো ফার্মাসির দোকানের আশেপাশেই পড়েছে, কারণ তখন টাকা দিতে ওই মানিব্যাগটা বের করেছিলাম। বাসায় গিয়ে যে কিছু খাবো, আব্বুর যে অবস্থা, আম্মু হয়তো রান্নাই করেনি। কি করব এখন? আর এদিকে অহনা আমার শার্ট খুলে কোথায় কি হয়েছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। উপায় না পেয়ে অহনাকে বললাম, এই শোনো না, হুম। প্রচণ্ড খিদে লেগেছে। মানিব্যাগটাও ফার্মাসির দোকানে ভুলে ফেলে এসেছি। গতকাল থেকে সিগারেট আর পানি ছাড়া অন্য কিচ্ছু খাইনি। এটুকু বলা শেষ হতেই আমাকে অহনা রেস্টুরেন্টে নিয়ে গেল। খাবার অর্ডার করলাম। খাবার আসলে নিজ হাতে আমাকে খাইয়ে দিল। সত্যি বলতে খুব ভালো লাগলো, কারণ জীবনে কোনোদিনও হয়তো আমার এতটা খিদা লাগছিল না। খাবার শেষ করে অহনার দিকে তাকাতেই দেখি ও আমার দিকে আগে থেকেই তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই ও 2 হাত দিয়ে আমাকে কাছে টানতে থাকে। আমার বুঝতে বাকি রইল না অহনা এখন কি করতে চাচ্ছে, তাই বললাম, এই এখানে কিন্তু অনেক লোক। অহনা আমাকে বলল, চুপ থাকো তুমি। কিছু করা নেই। অহনার ঠোঁটটা আমার 2 ঠোঁটের মাঝে অভত্য করে ফেললাম। লক্ষ্য করলাম অহনার শ্বাস নিতে কষ্ট লাগলো, তাই ছেড়ে দিলাম। অনেক দিন পর অহনাকে কিস করতে পেরেছি। মেঘ না চাইতেই জল। যেই হোক, প্রচুর ক্লান্ত ক্লান্ত লাগছে। যা ক্যালানি খেয়েছি তাতে ক্লান্ত লাগারই কথা। অহনাকে বললাম, বাসায় যেতে হবে। চলো আমি নামিয়ে দিয়ে আসবো। আরে না, তুমি কেন যাবে? কেন? তুমি যে আমাকে প্রতিদিন নামিয়ে দিয়ে আসো, আমি কি কখনো মানা করেছি? তোমার সাথে কথা বলে পারা যাবে না, চলো যাই। পারবে কি করে? এই অসুস্থ শরীরে তোমাকে একা ছাড়বো, তাই না? এই বলে অহনা আমার হাত ধরে বাইরে নিয়ে আসলো। একটা রিক্সা ডাকলো। দুজন রিক্সায় উঠে পথ চলছি।
আজ কেমন জানি মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসছে। আকাশটাও বেশ মেঘলা। ঠান্ডা ঝড়ো বাতাসের মধ্যে আমার কাঁধে চাপা অহনার মাথা। বাতাসে অহনার চুলগুলো এলোমেলোভাবে উঠছে। চুলের সতেজ আমার মাথায় এসে পড়ছে আর মাথা আল করে দিচ্ছে। কিন্তু আমার শরীরের অবস্থা খারাপ। কিভাবে বাসায় ঢুকবো? ব্যান্ডেজ লাগানো হাতে মুখে একটুখানি কাটার দাগ। একে তো বাসায় আব্বুর অবস্থা খুব একটা ভালো না। আমাকে এমন দেখলে আরও চিন্তায় পড়বে তারা। তাই রিক্সা থেকে নেমেই চুপি চুপি চোরের মতো বাসায় ঢুকলাম। বাসায় গিয়েই চুপচাপ শুয়ে পড়লাম। ব্যথায় ঘাড়টা ঝিরমির করছে। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। হঠাৎ সন্ধ্যার দিকে আমার ফোনে এক অচেনা নম্বর থেকে কল আসে। ঘুমের মধ্যেই ফোনটা রিসিভ করলাম। হ্যালো ফারহান, আপনি কে? আমাকে তুমি চিনবে না, তোমার সাথে কথা বলবো সামনাসামনি। আগে বলেন কে আপনি, আর আমাকে দিয়ে কি কাজ? জিশানের ব্যাপারে কথা বলবো। তুমি আজ রাত 8টার দিকে কলেজ মাঠে আসবা। এইটুকু বলেই লাইনটা কেটে দিল। মনে মনে ভাবতে লাগলাম, কে এটা, আর আমার সাথেই বা কিসের কথা? জিসানের ব্যাপারে? জিসানের ব্যাপারে যেহেতু, তাহলে তো অবশ্যই যেতে হবে। ও আজ আমার সাথে বিশাল বড় ঝামেলা করে ফেলেছে। এটার শাস্তি তো ওকে পেতেই হবে। রাতে দেখা করব, তাও অচেনা এক ছেলের সাথে। আমার সেফের জন্য জিনিসগুলো নিয়ে যেতে হবে। যেই ভাবা সেই কাজ। নিজের হাতে বানানো মারাত্মক কিছু অস্ত্র পিঠে গুজে 6:30টার দিকে বাসা থেকে বের হলাম। 7টার আগেই কলেজের মাঠে আমি হাজির। গেটটা দিয়ে ভিতরে ঢুকতেই দেখি দুটো বাইক নিয়ে 3জন ছেলে। বয়সে আমার থেকে একটু বড়। ওদের সাথে পরিচিত হয়ে জানতে পারলাম ওদের একজন হলো কাফি, ওদের ডিলার, যার নাম আমি আগেও শুনেছি, তবে কখনো চেহারা দেখিনি। এরা সবাই আমার এলাকার, তবে আগে এদের কখনো দেখিনি, কারণ এরা এখানে খুব কম আসে। যতদূর জানি ওরা ঠান্ডা মাথার খিলাড়ি। তবে এদের সাথে আমার কি কাজ? আমি বললাম, দেখো ভাই, এলাকায় মোটামুটি ভালো সম্মান পাই। ঝগড়া ঝামেলা একটু একটু করি বটে, তবে খুব খারাপ তো আমি নই। যদি আমার ফ্রেন্ড হও তাহলে দুজন মিলে রাজত্ব করব। আর আদি আর রকি এতদিন শুধু আমার কথাই কাজ করতো, এখন ওরা তোমার কথায়ও কাজ করবে। এত কাছে টানার পরেও যদি আমার সাথে চলতে না করে বসো তাহলে কিন্তু পরে অনেক আফসোস করতে হবে। আর আমরা তো ভালো মানুষদের কিছু বলবো না। যারা অন্যের ক্ষতি করে অন্যের সম্পদ টাকা লুটে পুটে খায় তাদেরকেই শুধু বিপদে ফেলবো। আমি মনে মনে ভাবলাম, তাহলে ভালোই হয়, এক ঢিলে দু পাখি। জিসানকেও শেষ করব, আর খারাপের ভয়ও হবে। কাফিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। কাফি খুশি মনে দুহাত মিলিয়ে বলল, বিশ্বাস রাখছো আর বিশ্বাস নষ্ট করিও না, এতটুকুই, আর কিছু চাই না। এই হাত ধরে দুজন অনেক দূর যাব। আদি বলল, ফারহান ভাই, আজ থেকে আমাকে আর রকিকে তোমার কাজে অবশ্যই সাথে নিবে। কাফি ভাইকে তোমার কথা আমি আর রকি বলেছি। কি বলছো? কাফিকে? ভাই বলল, বাইরে তো অনেক রাজত্ব করলাম, কিন্তু এলাকার জন্য মনটা ছটফট করে, তাই এলাকায় থেকে যা করার করব। তাই বলল, এলাকায় বিশ্বস্ত আর আমার ফ্রেন্ড হওয়ার যোগ্য রাখে এমন ছেলে কে? তখন আমরা তোমার কথা বলেছি। ও, তাহলে এই কাহিনী? দোস্ত, তবে আমি চাইছি আমার যোগ্য, কিন্তু চাওয়ার থেকে বেশি পেয়ে গেছি। এমন কথা কেন? কি স্টাইল বস, ফিদা হয়ে গেলাম। আচ্ছা, তোর গার্লফ্রেন্ড অনেক কিউট, তাই না? তাই নাকি? আর একটাই গার্লফ্রেন্ড? তবে তাকে নিয়েই অনেক সমস্যায় আছে। কি হয়েছে খুলে বলতো। আমি তো শুনেছি তোর সাথে শুধু জিসানের সমস্যা, ও তো শেষ, কিন্তু গার্লফ্রেন্ডের আবার কি সমস্যা হলো? জিসান একটা, ও আমার গার্লফ্রেন্ডের পিছে লাগে। ও বাদ পরে হলো অহনার বাবা, অনেক ক্ষমতাশীল ব্যক্তি। উনি হয়তো আমার কাছে অহনাকে দেবে না, এই চিন্তা করে একবার ব্রেকআপ করেছি, কিন্তু থাকতে পারি না। তাই আবার আস্তে আস্তে অহনার ভালোবাসায় আসক্ত হয়ে গিয়েছি। তুই কোনো চিন্তাই করিস না, এখন তুই আর একা না। যা চেয়েছিস, যেমনভাবে চেয়েছিস, সব হয়ে যাবে। এখন চল ছোটোখাটো পার্টি করে ফেলি। আমি এত রাতে? আরে চল তো, ছেলে মানুষ এত কিসের ভয়? জীবন তো একটাই, বাঁচতে হলে বাঘ হয়ে একদিন বাঁচবো, বিড়াল হয়ে 1000 বছর বাঁচার থেকে। সত্যি কাফিনের কথায় দম আছে। যাই হোক, এই খুশিতে হালকা করে প্যাক মেরে নেশা চোখে ওদেরকে বিদায় দিয়ে বাসার রাস্তায় চলছি। এমন সময় অহনার ফোন। হ্যাঁ বলো। কি করো?
বাসায় শুয়ে আছি। ওই, তোমার গলার আওয়াজ এমন কেন? কি খাইছো? আর সত্যি করে বলো, তুমি কই? সত্যি তোমাকে অনেক ভালোবাসি। ওই ওই, কথা ঘুরাচ্ছে কেন? সত্যি কথা বলো। উফ, তোমাকে নিয়ে আর পারা যায় না। এত কিছু বোঝো কিভাবে? ভালোবাসি বলেই বুঝি। ভালো। সত্যি বলতে আজ একটু খেয়েছি। সরি বাবু, আর খাবো না, প্রমিস। 14 নাম্বার প্রমিস। আর কত? এটাই শেষ। ফোন দিয়েছি এই দরকারি কথা বলতে, কিন্তু তুমি নেশাগ্রস্ত তো সিরিয়াস হবে কিভাবে? আরে বলো তুমি, আমি সিরিয়াস। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে। ও, এটা নতুন কি? নতুন কি মানে? আর কত আটকিয়ে রাখবো? দেখবে হুট করেই আমার বিয়ে হয়ে যাবে অন্য কারোর সাথে। চুপ। তুমি শুধু আমার সাথেই রাগ দেখাতে পারো, কাজের কাজ তো কিছুই করছো না। যে বাবা, কিভাবে তোমার কথা বলবো? তোমার কথা বললে এক্ষুনি অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ও তাই নাকি? তাহলে করে নিও বিয়ে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চিন্তা করিও না, দেখি বিয়ে তো আর মুখের কথা না, বললে আর দিয়ে দেবে। তুমি শুধু চোখ কান খোলা রাখো। দেখবো তো আপনি কি করেন। তোমাকে না পেলে জানোই তো আমি কি করব। কি করবা তুমি? তুমি বোঝো না কেন? তোমাকে ছাড়া অন্য কারো হব স্বপ্নেও তো ভাবিনি। তোমাকে না পেলে সুইসাইড করবো আর কি। থাপড়াইয়া কান লাল করে দিমু এইসব চিন্তা মাথায় আনলে। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। তুমি এখনই বাসায় যাবা আর নেট অন করবা না, খাবার খেয়ে ঘুমিয়ে পড়বা। জো হুকুম আমার মহারানী। রাখলাম, টাটা। বাসায় গিয়ে খাবার খেয়ে আব্বুর রুমে গেলাম। কি বাবা, কিছু বলবা? না, তোমাকে দেখতে আসলাম। বসো। আমি একদম ঠিকঠাক। কাল থেকে স্কুলে যাব। অনেকদিন থেকে ছাত্রছাত্রীদের দেখা নেই, তাই মনটাও ভালো থাকে না। কাল আমি তোমাকে নামিয়ে দেব। আচ্ছা। ওকে, তাহলে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে রুমে এসে একটা ঘুম দিলাম। এক ঘুমেই সকাল 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 উঠে ফোনটা হাতে নিয়েই দেখি কাফির ফোন। কাফিকে ফোন দিলাম। ও বলল কলেজের সামনে আসতে, কাজ আছে। ফ্রেশ হয়ে বাইক বের করে আব্বুকে নিয়ে আগে স্কুলে নামিয়ে দিয়ে আসলাম। এরপর কাফির সাথে দেখা হলেও ও আমার বাইকের পেছনে বসে বলল, সামনে চল, তোর জন্য একটা গিফট তুলে এনেছি। আমি বললাম, গিফট তুলে আনি কিভাবে? আগে চল, তুই নিজ চোখেই দেখবি। আমি আর কিচ্ছু বললাম না। ও আমাকে নিয়ে শহরের সীমানার শেষে জঙ্গলের রাস্তায় নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখি একটা পুরনো অফিস বা বাসা, যেই হোক, কিন্তু ভয়াবহ বাসা। রুমের ভেতর দিয়ে বিশাল বিশাল গাছ গজিয়েছে। কাফিকে বললাম, এখানে কি? ও বলল, ভিতরে আয়। আর কথা না বাড়িয়ে সোজা ভিতরে গেলাম। গিয়েই তো অবাক হয়ে গেলাম। ভেতরে ভালো স্পেস আছে। হঠাৎ একটা মেয়ের চাপা কান্না আমার কানে ভেসে উঠল। কাফি আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। একটা রুমে নিয়ে গেল। দেখি একটা মেয়েকে ওরা হাত পা মুখ বেঁধে ফেলে রেখেছে। আরে এই মেয়েটাকে? এইটা হলো জিসানের গার্লফ্রেন্ড। তো ওকে তুলে এনেছিস কেন? কান টালনে মাথা আসে, জানিস না? মেয়েটাকে দিয়ে জিসানকে ফোন করে এখানে আসতে বলছে একা। জিসান ভাবছে মধুর মিলনের জন্য ডেকেছে, তাই ও আসতেছে। ততক্ষণ আমি আর তুই মেয়েটাকে ভোগ করতে থাকি। এই, তোর কি মাথা খারাপ নাকি? এই মেয়ে তো কোনো দোষ নেই। জিসান আসতেছে, যা হবে ওর সাথেই। আর মেয়েটাকে আমি ছেড়ে দিলাম। ভুলেও এমন ভুল করিস না। ওকে ছেড়ে দিলে বাইরে গিয়ে সব ফাঁস করে দিবে। তার থেকে চল ভোগ করে মেরে ফেলি, জিনিসটা কিন্তু ভালো। চুপ করবি তুই? তোর এত শখ যখন, তাহলে শোন, আজ রাতে তোকে এর থেকে ভালো জিনিস দেব। পাবি কই? টাকা হলে কিনা সম্ভব? অনেক মেয়ে আছে, টাকায় কাজ করে। তুই না করলে অন্য কেউ করবে, বাট ওরা এইভাবে টাকা আয় করে। সো ওদের এনে দিতে তো তোর আর সমস্যা নাই। তুই এসব করিস নাকি? আরে না, আমি আজ পর্যন্ত আমার গার্লফ্রেন্ডকেই ঠিকমতো কিস করতে পারলাম না, আবার এই সব। তবে আমার কাছে সব কিছু লিঙ্ক আছে। আর মেয়েটাকে ছেড়ে দিলাম, সব রিস্ক আমার। যা ভালো মনে হয় কর। আমি মেয়েটার কাছে গিয়ে হাত মুখ পায়ের বাঁধন খুলে বললাম, তুমি কে, কি করো, কোথায় থাকো আমি কিচ্ছু জানি না, আর জানতেও চাই না। তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, তবে আজকের দিনটার কথা তুমি তোমার জীবন থেকে মুছে ফেলো। যদি কোনো কথা ফাঁস করো তাহলে কিন্তু তোমার 14 গোষ্ঠীর সব মেয়ের সাথে খুব খারাপ কিছু হবে।
সো আমি যেমন তোমাকে সম্মানে ছেড়ে দিলাম, সেভাবে তুমিও চুপচাপ থেকে তোমার ফ্যামিলির সব মেয়ের ইজ্জত রক্ষা করিও। মনে থাকবে তো? মেয়েটা বলল। মনে থাকবে। আমি কখনো কাউকে এ ব্যাপারে কিছু বলবো না। আর ভাইয়া, আপনার এই উপকার শোধ করার জন্য যদি জীবন দিতেও হয় তাও দিব। আমার উপকার শোধ করতে চাও? ভাইয়া, কিন্তু কিভাবে? ওকে, তাহলে সেই আগের কথায় আজকের দিনটা ভুলে যাও, শুধু এইটুকুই। ওকে, প্রমিস। এখন যাও, আর জিসানকে ভুলে যাও। মেয়েটা মাথা নেড়ে চুপচাপ চলে যেতে লাগলো। ঠিক তখনই দেখতে পেলাম দূরে জিসান দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দিয়ে আবারও ফোন করে জিসানকে ভেতরে ডাকলাম। এরপর মেয়েটাকে পেছনের দরজা দিয়ে বের করে দিলাম। জিসান বাসায় ঢুকে আমাকে দেখে বোকা হয়ে গেল। দৌড় দিতে গিয়ে ইটের সাথে পা লেগে পড়ে গেল। আমিও ওর পিঠের ওপর পা দিয়ে চেপে ওর উপরে উঠে বললাম, সেদিনের কথা মনে পড়ে? কোন দিন ভাই? কেন মনে নেই? যেদিন আমার আব্বু অসুস্থ ছিল আর আমি 2 দিন না খেয়েছিলাম। ভাই ভুল হয়ে গিয়েছে। বুঝলাম, কিন্তু সব ভুলের তো আর ক্ষমা হয় না। এটুকু বলেই পাশে পড়ে থাকা ইটটা হাতে নিয়ে জিসানের মাথার পেছনে আঘাত করতে থাকলাম। ওর চিৎকারে এই ফাঁকা বাসায় পুরো পাখিগুলো চেঁচামেচি করতে করতে উড়ে গেল, যেন বিশাল বড় বিপদ এসে গেছে। অন্যদিকে কাফি আর আদি ওর পিঠের থেকে পা পর্যন্ত রড দিয়ে আঘাত করতে করতে এমন অবস্থা করেছে যেটা দেখার মতো না। আমি তো মাথা আর মুখে মেরেছি। এক পর্যায়ে লক্ষ্য করলাম জিসান একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তবে বেঁচে আছে। তখন কাফি বলল, একদম মেরে ফেলা যাবে না, কারণ মেয়েটা সব দেখে গিয়েছে, বলা তো যায় না কখন কি হয়। এরপর জিসানকে আমরা জঙ্গলের এক জায়গায় ফেলে রেখে আসলাম। ওর কপাল ভালো হলে বেঁচে যাবে, নয়তো আর কি। আমরা সবাই যার যার মতো বাসায় চলে গেলাম। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ, যখন বিছানাতে গা লাগানোর মন চাইছে তখনই অহনার ফোন। বলো। এতক্ষণ ফোন গেল না কেন? কি জানি, সে যাই হোক, বলো তুমি। এখনই আমার বাসায় আসো। ও, বাসায় কেউ নেই বুঝি? আসতে বলছি কিন্তু। ওকে ওকে, আসতেছি। পরিপাটি হয়ে আবারও বেরিয়ে পড়লাম অহনার বাসার উদ্দেশ্যে। অহনার বাসার সামনে গিয়ে অহনাকে ফোন দিতেই ও বেরিয়ে আসলো। এসে আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে দেখি অহনার বাবা মা বসে আমার জন্যই হয়তো অপেক্ষা করছে। আমি ভাবলাম কি আর হলোটা কি, বিপদে যখন পড়েই গিয়েছি তাহলে তো আমাকে সামলাতেই হবে। সুন্দর করে ভদ্র ছেলের মতো দুজনকে সালাম দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার দিকে ওনারা কিছুক্ষণ তাকিয়ে রইল। আমিও বোকার মতো তাদের দিকেই তাকিয়ে রইলাম। আর মনে মনে ভাবলাম, এরা আমাকে এমন করে দেখতেছে কেন? এখন তো আবারও বলবে না, বাবা একটু হেঁটে দেখাও তো। ঠিক তখনই অহনার বাবা হালকা কাশি দিয়ে আমাকে বসতে বলল। আমি সোফাতে বসতে বসতে বললাম, ভালো আছেন আপনারা? জবাবে বলল, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার বাবা মা কেমন আছে? জি, ওনারাও ভালো আছেন। হ্যাঁ, অহনার মা, ছেলে তো একদম রাজপুত্র। কথাটা খারাপ বলনি। আর আমাদের তো টাকা পয়সার কমতি নেই, একমাত্র মেয়ে, তাই শুধু চাই মেয়েটা যেন সুখী হয়। আন্টি আমাকে আরও বলল, অহনার কাছ থেকে তোমার ফ্যামিলির সব কিছু শুনেছি। তোমার বাবা মায়ের সাথে আমরা দেখা করতে যাব কাল, সেখানেই কথা পাকা হবে। তুমি চিন্তা করো না, আমরা আসতেছি। আমি খুশিতে তাদের সালাম করলাম। বেঁচে থাকো বাবা। অহনা, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, ফারহানের জন্য নাস্তা নিয়ে আয় জলদি। আরে না, আজ থাক। কাল যখন আপনারা সবাই বাসায় যাবেন তখন একসাথে নাস্তা করব সবাই, ঠিক আছে? আর আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলবো। বলো। অহনার সাথে কি আলাদাভাবে কথা বলতে পারি? বাবা, কাল কথা পাকা হলে তোমাদের আলাদাভাবে কথা বলার সুযোগ দেওয়া হবে, একটু বোঝো বাবা। আচ্ছা আন্টি, আজ তাহলে উঠি। কাল কিন্তু আসবেন, না হয় আমি এসে নিয়ে যাব। আরে না, আমরা যাব। সেদিনের মতো অহনাকে রেখে বাসায় চলে এলাম। পরের দিন সকালে আম্মু আব্বুকে সব বলে বাসার বাইরে কোথাও গেলাম না। একটু পর অহনাকে নিয়ে তারা আসবে। অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কে যেন আমার নাক চেপে ধরেছে। চোখ খুলে দেখতে পেলাম অহনা আমার পাশে। আমি চোখ খুলে বিছানা থেকে উঠতে যাব, ঠিক তখনই অহনা আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল আর আমার উপরে উঠে শুয়ে পড়ল। আরে আরে, করছো কি? কেউ এসে পড়বে। আসলে আসবে, আমাদের বিয়ের কথা চলছে নিচে, আর সব পাকা, এই সপ্তাহের ভেতরেই বিয়ে। তখনই অহনাকে জড়িয়ে ধরে বললাম, ও মা, তাই নাকি? অহনা আমার বুকে কামড় মারতেই অহনাকে আমার ওপর থেকে সরিয়ে দিয়ে
ওর কাছে কিস করতে লাগলাম। ধুর, শখের সময় মজায় টান পড়ল। তখনই নিচ থেকে ডাক আসলো আর আমাদের বিয়ের তারিখ ঠিক হলো। সব শেষে আমাদের বিয়ের দিন আসলো। বিয়েতে কাফি, আদি, রকি, এমনকি জিসানকেও বলেছি। শুনেছি জিসান নাকি সেদিনের পর থেকে ভালো হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। অন্যদিকে কাফিদেরকেও ভালো করে ফেলবো ইনশাআল্লাহ। বিয়েতে জিসান সহ সবাই এসেছে। সবাই মিলে অনেক মজা করেই বিয়েটা সেরে ফেললাম। বাসর রাতে আমি আর অহনা ছাদে গিয়ে রাতের চাঁদ দেখছি। এমন সময় অহনা আমাকে জড়িয়ে ধরে বলল, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। আমিও মজা করে বললাম, অহনা তুমি কিন্তু এখনও আমার এক্স। অহনা রেগে গিয়ে আমাকে মারতে মারতে ছাদেই ফেলে আমার ওপর শুয়ে আমাকে কিস করতে লাগলো। এভাবেই যেন প্রতিটা সম্পর্কে সমাপ্তি হয়।